বিশেষ বিশেষ কিছু জায়গায় অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা থাকছে এবং পশ্চিমবঙ্গের নাম ভারিয়ে তারা থাকছে। আর এই কারণে 25 বছর পর ফের দিল্লি পুলিশের সক্রিয় বাংলাদেশ সেল। এই বাংলাদেশ সেলের কি কাজ, দিল্লি পুলিশ আলাদাভাবে এই বাংলাদেশ সেলকে কিভাবে ব্যবহার করতে চাইছে, সেই বিষয়টা বুঝবো একটু রাজীবের কাছ থেকে। রাজীব আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব। সব্যসাচী, দেখো, যেমনটা তুমি বললে ঠিক সেরকমই 25 বছর পর দিল্লি পুলিশকে একটি সেল নতুন করে খুলতে হয়েছে, যেটির নাম বাংলাদেশ সেল। এই বাংলাদেশ সেল আসলে বাংলাদেশিদের খুঁজে বের করা জন্য এই সেল গঠন করা হয়েছে। দিল্লি পুলিশের একটি দল, তারা কাজ করবে বিভিন্ন জায়গায়, তারা গিয়ে তথ্য সংগ্রহ করবে, সন্দেহভাজনদের চিহ্নিত করবে, তারপর গিয়ে নথি যাচাই করবে, তারপর তাদের যদি তারা বাংলাদেশি বলে প্রমাণিত হয় তাহলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মূলত এই কারণেই এই সেল গঠন করা হয়েছে। সব্যসাচী। রাজীব, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। আর এই নিয়ে দিল্লি পুলিশের তরফ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে এই অবৈধ বাংলাদেশি যারা দিল্লিতে রয়েছে তাদের নিয়ে শুনবো। तो साउथ डिस्ट्रिक्ट में बहुत ही बड़ी सफलता मिली जब हमने एक ऐसे पूरे रैकेट का भंडाफोड़ किया जिसमें कि हमने न केवल उनके जो इंडिया में आने के रूट को देखा, उससे संबंधित जो लोग थे उनको भी पकड़ा, जो यहाँ पे उनके इलीगल तरीके से आधार कार्ड बनाते थे उस पूरे रैकेट को देखा, उसको पकड़ा। आपको पहले भी बताया गया था कि एक फर्जी वेबसाइट बना करके वहाँ पे इस आधार कार्ड का वेरिफिकेशन वगैरह ये करवाते थे, जिसमें कि जो सपोर्टिंग डॉक्यूमेंट्स होते थे वो नकली होते थे, लेकिन उसको वो एक वेबसाइट के थ्रू वो करवाते थे कि वो वेरीफाइड हो जाए। রাজীব, আমরা পুলিশের বক্তব্য শুনলাম যেখানে তিনি বলছেন যে একটা নকল ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে যাবতীয় আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো চলছে। এবং তুমি জানো কয়েকদিন আগে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে তরজাও চলছে, যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে নকল বাংলাদেশি ভুয়ো ভোটার আপ প্রশ্রয় দিচ্ছে, অভিযোগ অস্বীকার করছে আপ। আমি রাজনীতির দিকটায় যাচ্ছি না, কিন্তু রাজীব, যেরকম দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, একটু যদি ডেমোগ্রাফিটা বলো যে ওই সমস্ত এলাকায় প্রায় বলা হচ্ছে 4,500 বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকলেও থাকতে পারে, এমন তথ্য সামনে আসছে। তার কারণ এই দক্ষিণ দিল্লি, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিল্লি এবং সমগ্র দক্ষিণ দিল্লিতেই বাঙালিরা রয়েছেন। তারা মূলত যে কাজ করেন, তারা যে নোংরা কোড়ানোর কাজ, যেটাকে বলে যে আমরা ময়লা কোড়ানোর যে কাজ যারা করে, সেই কাজ তারা করে। এবং এখানে তারা বেশিরভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তারা বাংলা ভাষায় কথা বলেন। তাদের বাড়ির মহিলারা তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং পুরুষরা তারা মূলত এই ময়লা কোড়ানোর কাজ এগুলি করে থাকে। এবং স্বভাবতই তারা থাকেন ঝুপড়িতে, বস্তিতে। এবং সেইখানেই পুলিশের সন্দেহ যে এইখানে যারা বাঙালিরা থাকেন তাদের মধ্যে মিশে যাচ্ছে বাংলাদেশিরা। কারণ বাংলা ভাষায় কথা বলা, এবং যেহেতু তারা ঝুপড়িতে থাকেন সেহেতু ঝুপড়ির মধ্যে সেইভাবে পুলিশি নজরদারি নেই, সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা এসে ঢুকে যাচ্ছেন। আর সেই কারণেই দিল্লি পুলিশ এই নতুন সেল তৈরি করেছে একেবারে 25 বছর পরে। যে সেলের কাজ হচ্ছে, কিন্তু যেখান থেকেই এই খবর আসছে, তারা প্রথম কথা তারা গোয়েন্দা হিসেবে তারা কাজ করছেন। তারা কোথায় এই বাঙালির এই ধরনের মানুষরা রয়েছেন তাদেরকে শনাক্ত করছেন, তারপর সেখানে তারা অভিযান চালাচ্ছেন, তাদের নথি যাচাই করছেন এবং নথি যাচাইয়ের প্রসেসে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকেই বাসিন্দা বলছেন, বেশিরভাগ যারা বাংলাদেশি যাদের এখনও পর্যন্ত ধরা গিয়েছে তারা বলছেন পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় তাদের বাড়ি। বিশেষত কোচবিহারের বহু মানুষ এখানে রয়েছেন। আমরা গিয়েছিলাম দুদিন আগেই, এখানে রয়েছে বাঙালি বস্তি বলে একটি জায়গা, বসন্তকুঞ্জ থেকে কাছে। সেখানে আমরা দেখলাম প্রায় 10,000 মানুষ থাকে এবং সেই 10,000 মানুষের মধ্যে প্রায় বেশিরভাগই বলছেন তারা কোচবিহার থেকে এসেছে। এই জায়গাগুলোতেই মূলত যারা থাকছেন তাদের যাচাই করা, তথ্য যাচাই করার জন্যই পুলিশের এই সেল। একদমই রাজীব, আমি তোমার কাছে আমি আবারও আসবো। ওই বসন্তকুঞ্জ, রাজীব যেরকম বললো যে বাঙালি বস্তি রয়েছে এবং সেখানে প্রচুর মানুষ দাবি করছেন তারা কোচবিহারে থাকেন বা বাংলার বিভিন্ন জায়গা থাকেন, কিন্তু পর্যাপ্ত নথি দেখাতে অনেকেই পারছেন না, ফলে সন্দেহ বাড়ছে। কিন্তু কিভাবে অনুপ্রবেশকারীরা আসছেন সেটাও কিন্তু পুলিশের যথেষ্ট মাথা ব্যথার কারণ। আর এই রুট নিয়ে, অনুপ্রবেশের রুট নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন।
जो हमने जो पकड़ा था उसमें ये लोग बांग्लादेश से ये आते थे, मेघालय में घुसते थे, ऑन फुट आते थे क्योंकि पोरस बॉर्डर है वहाँ पे ये ऑन फुट आया करते थे, और उसके बाद से फिर ये राजधानी एक्सप्रेस में ज़्यादातर ये और सेकंड एसी में बैठ के आया करते थे। वहाँ पे इनको एक फर्जी सा आधार कार्ड दे दिया जाता था जिसके डेटा हमने जब चेक किए तो पूरा आधार कार्ड ही फर्जी था, ताकि प्रथम दृष्टया अगर कोई उनसे कुछ पूछता है तो उनके पास एक कोई पहचान पत्र हो जिससे कि वो उनको कोई रोका ना जाए। और उनका ये मानना था कि राजधानी में सेकंड एसी वगैरह में आने में पूछताछ कम होती है। उसके बाद से दिल्ली आने के बाद ये एक आधार कार्ड बनवाने के लिए 18 साल से कम का एक सर्टिफिकेट बनाते थे, और अगर बहुत सावधानी से ना देखा जाए तो उस वेबसाइट का जो एड्रेस था वो ऐसा लगता था जैसे वो कोई सरकारी वेबसाइट है। আমি আবারও রাজীবের কাছে নিয়ে যাব। রাজীব, আমরা যেরকম শুনলাম যে দিল্লি পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে যে একটা রীতিমতো ওয়েবসাইট বানিয়ে এবং উত্তর পূর্ব থেকে শুরু করে ধরো মেঘালয় থেকে ঢুকে সেখান থেকে ট্রেনে করে একেবারে দিল্লিতে এই যে ভিড়ে মিশে যাওয়া, কিন্তু রাজীব এটা তো শুধুমাত্র অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণেই থেমে থাকছে না, একটা র্যাকেট রয়েছে, তারা আমাদের দেশেরই, তারাই আমাদের দেশের লোকেরাই মানব পাচারের সঙ্গে যুক্ত, এবং এই র্যাকেট শুধু দিল্লি নয় গোটা দেশেই ছড়িয়ে আছে। রাজীব, অবশ্যই, আর এই র্যাকেটটা রয়েছে তাতে সব্যসাচী রাজনৈতিক মদত, রাজনৈতিক প্রশ্রয়ও রয়েছে, সর্বত্র রয়েছে, এবং সেই অভিযোগ আমরা পাই। তার কারণ এরা ভোটার, যদি এদের নকল পরিচয়পত্র বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ভোটার হয়ে যান, আর ভোটার লিস্টে একবার নাম উঠে গেলে ভোট ব্যাংক শক্ত হয়। মূলত সামনের বছর যেহেতু দিল্লিতে ভোট রয়েছে, তাই তার আগে দিল্লির উপরাজ্যপাল তিনি দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তার কাছে অভিযোগ রয়েছেন, কিছু প্রমাণ রয়েছে, এরকম ভোটারদের খুঁজে বার করা হোক। আর সেটা করতে গিয়ে কিন্তু একেবারে সব্যসাচী বলা যেতে পারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে, রীতিমতো বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে। এবং যে বাঙালি বস্তির কথা আমি বলছি, যেখানে আমি গিয়েছি, সেখানে প্রত্যেকের কাছেই কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রয়েছে। অর্থাৎ এই দেশে থাকতে গেলে যে ন্যূনতম পরিচয়পত্রগুলির দরকার হয় সেগুলি কিন্তু তারা বানিয়ে ফেলেছেন, তাদের কাছে রয়েছে। সেটা বৈধ না অবৈধ সেগুলি পরীক্ষার ব্যাপার, সেগুলি যাচাইয়ের বিষয়, কিন্তু সেগুলি দিল্লিতে এসেও, দেশের রাজধানীতে বসেও সহজে বানিয়ে ফেলা হয়েছে। দিল্লি পুলিশ যেরকম দাবি করছে যে এগুলোর জন্য তারা একটি কিছু এজেন্ট, যে চক্রের কথা বলা হচ্ছে, সেই চক্র আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও ধরা পড়েছে, সেই চক্র দিল্লিতেও ধরা পড়ছে। অর্থাৎ সারা দেশেই এই চক্র কাজ করছে, তারা শুধুমাত্র মুনাফা লুটতে চাইছে। তারা এই অসৎ উপায়ে পরিচয়পত্র বানিয়ে দিয়ে তারা যেমন রোজগার করছে, এবং রাজনৈতিক প্রশ্রয়দাতারা তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে দেখছে। অনেক ধন্যবাদ রাজীব তোমাকে, এবং এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে এই চর্চা, এই এত খবর, এত তৎপরতা বাড়লো, তার কারণ অনুপ্রবেশ বেড়েছে নিশ্চয়ই, কিন্তু কেন বেড়েছে অনুপ্রবেশ এই নিয়ে একটা যুক্তি দিচ্ছেন, তথ্য দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কি বলছেন তিনি, শুনবো। First of all, we have witnessed a massive increase of infiltration into Assam and India. 2 days back, I have even discussed this with my counterparts in various northeastern states and also with the government of West Bengal. Every day, Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. So when we try to research that why this thing is happening, after the unrest in Bangladesh, the textile industry has virtually collapsed there. So the laborers who earlier works in the textile industry in Bangladesh, they are coming to India, and many textile factory owners within our country is also incentivizing them. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।